নমস্কার, আমাদের চ্যানেল ক্রপ রেমেডিতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা বোরো ধান চাষ করেছেন বা গ্রীষ্মকালীন ধান চাষ করেছেন তারা জানেন কি পরিমাণ জলের ব্যবহার করা হয়ে থাকে এই বোরো ধান চাষে। প্রায় বেশিরভাগ কৃষকেরই আমরা দেখেছি তারা অত্যন্ত ডুবিয়ে সেচ দিয়ে রাখেন এবং সব সময় গাছের গোড়ায় জল ধরে রাখেন, যেটার কোনো প্রয়োজনীয়তা নেই। এবং আপনারা হয়তো জানলে অবাক হবেন যে ধান গাছ একটি জল সহনশীল গাছ, কিন্তু তার মানে এই নয় যে গাছের গোড়ায় সবসময় আপনি জল দিয়ে ডুবিয়ে রাখবেন বা সেচ দিয়ে ডুবিয়ে রাখবেন, এটার কোনো প্রয়োজন নেই। আজ আমরা আপনাদের সামনে তুলে ধরবো বোরো ধান খেতে কোন সময়ে কতটা পরিমাণ জল দরকার, কোন সময় জল না পেলে আপনার পাশ কাঠিটার গ্রোথ হবে না, বা কোন সময় জলের অধিক দেওয়ার ফলে আপনার শিকড় ঠিকভাবে জল শোষণ করতে পারবে না, যার ফলে গাছের বৃদ্ধি ব্যাহত হতে পারে। আবার পাশ কাঠি বের হচ্ছে, সে সময় যদি জলের ঘাটতি হয়ে থাকে তাহলে আপনার ফলন মারাত্মক ক্ষতি হতে পারে। এই সমস্ত জিনিস নিয়ে আজকের আপনাদের সাথে আমরা তুলে ধরবো, এবং সেলে কতটা সেচ দেবেন, কিভাবে কি পদ্ধতিতে সেচ দিলে আপনাদের জলের অপচয় কম হবে, গাছেরও সঠিক তার জলের যোগান থাকবে এবং আপনাদের অধিক ফলন হবে। জল সেচ তো দিচ্ছেন, কিন্তু সেই জলের গুণাগুণ কি কেউ পরীক্ষা করছেন? আমরা যে এই সময় কি ব্যাপক হারে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সুন্দরবনের উপকূলবর্তী যে সমস্ত ব্লক আছে, কিভাবে বোরো ধানটা চাষ হচ্ছে, এতটা চাষ বেড়ে গেছে। এবং তার বেশিরভাগই জলের উৎস কিন্তু আমাদের ভৌম জল, অগভীর নলকূপ অর্থাৎ শ্যালো ওয়াটার। এই শ্যালোর জল ব্যবহার করে কিন্তু চাষ করা হচ্ছে। আমরা কিন্তু ব্যাপক হারে বোরো ধানের চাষ হচ্ছে, তাহলে আমরা কখনো ওই জলটি কিন্তু পরীক্ষা করে দেখি না সেই জলের গুণাগুণ কেমন। কেন পরীক্ষা করবেন? কারণ আপনার জলের উৎস যাই হোক না কেন, পুকুর হতে পারে, খাল হতে পারে, আপনার ডোবা হতে পারে, কিংবা অগভীর নলকূপ বা শ্যালো হতে পারে, প্রত্যেকটি জলের মধ্যে প্রতিটি উৎসের যে জল আসছে সেই জলের মধ্যে থাকে আপনার দ্রবীভূত লবণ। সমস্ত জলেই এই লবণের পরিমাণটা, প্রকৃতি এবং পরিমাণ, এটা নির্ভর করে জলের উৎসটা কি এবং জল কোন বয়ে যাওয়া মাটি এর উপরে নির্ভর করে। সেচের জল বেশি পরিমাণে দিলে, সবসময় গাছের গোড়ায় যদি আপনি জল ডুবিয়ে রাখেন, সেক্ষেত্রে কি হয়, গাছের শিকড়ের কাছে এই যে দ্রবীভূত লবণগুলো ঘনীভূত হয়ে যায়। যখনই এরা ঘনীভূত হয়ে যাচ্ছে তখন কিন্তু গাছের শারীরবৃত্তীয় যে কাজগুলো সেটা বাধাপ্রাপ্ত হয়, অর্থাৎ ওই শিকড় অভিস্রবণ প্রক্রিয়া দ্বারা জল শোষণ করতে পারে না, ব্যাহত হয়ে যায়। এর ফলে কিন্তু আপনার গাছের বৃদ্ধিও ব্যাহত হয়ে যেতে পারে। তাই সবসময় গাছের গোড়ায় জল জমিয়ে রাখা উচিত নয়। সাধারণত আমরা দেখি এই বোরো ধানের ক্ষেত্রে যখন থেকে চাষটা শুরু হচ্ছে শীতকাল থেকে, সেই সময় জলের লবণাক্ততার পরিমাণটা অতটা বেশি থাকে না, কিন্তু পরপর যত এগিয়ে যায় চৈত্র বৈশাখ মাসের দিকে, তখন কিন্তু ওই অগভীর নলকূপ থেকে অর্থাৎ শ্যালো থেকে যে জল সংগ্রহ করছেন বা অন্যান্য উৎস থেকে, সেখানে জলের লবণের পরিমাণটা অনেক বেড়ে যায়। আর সেই সময়টা ঠিক ধান গাছের ফুল এসে যায়, তখন ধান গাছের জলের চাহিদাটা সর্বোচ্চ থাকে। সেই সময় যদি জলে আপনার ঘাটতি হয়ে যায় তাহলে কিন্তু আপনার শীষ বেরোবে না। শীষ যদি বেরোয় সেটা চিটে হয়ে যেতে পারে, দানা পুষ্ট হবে না। আপনি কিন্তু গাছের গোড়ায় জল ভরিয়ে রেখেছেন, জমিয়ে রেখেছেন, আপনি কিন্তু বুঝতে পারছেন না, কিন্তু গাছ সেই জল নিজের শারীরবৃত্ত কাজের জন্য সে গ্রহণ করতে পারছে না। তার প্রধান কারণ গাছের গোড়ায় শিকড়ে ওই দ্রবীভূত লবণগুলো জমে জলটা শোষণ করতে বাধা দিচ্ছে। এর ফলে দেখা যায় ওই সময় দেখবেন এই অতিরিক্ত লবণাক্ততার ফলে ধান গাছের ডগা, গাছের পাতা থেকে ডগা পর্যন্ত লালচে বাদামি কালারের হয়ে যায়। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন এখানে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম থেকে সেলেনিয়াম, ফ্লোরিন থেকে আর্সেনিক থেকে আরম্ভ করে বোরনের আয়ন থেকে আরম্ভ করে বিভিন্ন বাইকার্বনেট লবণের আয়ন, বিভিন্ন ধরনের এই আয়ন, যে পটাশিয়াম, নাইট্রেট, বিভিন্ন আয়ন জমা হয়। তাহলে এই যে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বাইকার্বনেটের অনুপাত যদি আপনার বেশি থাকে, ওই সেচ দিচ্ছেন, তাহলে কিন্তু আপনার ফসলের ক্ষতি হতে পারে। বোরনের আয়ন যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনার ফসলের প্রতিক্রিয়া ঘটতে পারে। এছাড়া ফ্লোরিন বা আর্সেনিক এগুলো ওই গাছের মাধ্যমে ফসলে প্রবেশ করে এবং তা থেকে আমাদের মানুষের শরীরেও প্রবেশ করে, সেখানে ক্ষতিকর বিক্রিয়া ঘটাতে পারে। দেখা যায় যদি ওই জলের উৎসের মধ্যে ওই জলের পটাশিয়াম বা নাইট্রেটের আয়ন যদি বেশি থাকে, এটা কিন্তু আপনার আবার অনেক উপকার হবে। অর্থাৎ জেন জাতীয় বা নাইট্রেট বা পটাশিয়াম যে সার আমরা ব্যবহার করি, সেই সারকে গাছের খাদ্য প্রদান সরবরাহতে ওই আয়নগুলো আবার সাহায্য করে দেয়। তাই আমাদেরকে অনুরোধ করব,
অন্তত যখন চৈত্র মাসের দিকটা, ওই সময়টা অন্তত যেই জলে দিয়ে আপনার সেচ দিন না কেন, যদি একটু পরীক্ষা করার ব্যবস্থা করেন আপনাদের নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে বা সেখানে যোগাযোগ করে সেই জলটা একটু পরীক্ষা করে নিলে খুবই ভালো হয়। এইবার আমরা যে রোধ করছি যে আপনি একেবারে গাছের গোড়া ডুবিয়ে সবসময় রাখবেন না, তার কোনো প্রয়োজন নেই। তাহলে আপনাদের প্রশ্ন থাকতে পারে কিভাবে সেচ দেবো। জানতে গেলে আপনাদের একটা খুব সামান্য এই ধান গাছের জীবনচক্র সম্পর্কে একটু জেনে নিতে হবে, সামান্য একটু ধারণা থাকতে হবে, তবে আপনি ওই যে পদ্ধতির কথা আমরা আপনাদেরকে বলবো সেটা অ্যাপ্লাই করতে পারবেন। ধান গাছের যে টোটাল জীবনচক্র রয়েছে তার কিছু কিছু সময়ে সংকটময় দশা রয়েছে, অর্থাৎ সেই সময়ে গাছের রসের চাহিদা বা জলের চাহিদা সর্বোচ্চ থাকে। সেই সময় যদি না আপনি জলের যোগান দিতে পারেন তাহলে গাছ কিন্তু তার শারীরবৃত্ত সমস্ত কাজে ব্যাঘাত করবে, গাছের বৃদ্ধি হবে না, ফলন মার খেয়ে যাবে। এই যে পার্টিকুলার যে দশাগুলো রয়েছে বিজ্ঞানীরা তার নাম দিয়েছেন যে সংকটময় বৃদ্ধি দশা, অর্থাৎ ক্রিটিক্যাল গ্রোথ স্টেজ বা পিরিয়ড। এই সম্পর্কে আপনাদের জানতে হবে। ধান গাছের যে বিভিন্ন জাতের উপর বীজ ফেলা থেকে আরম্ভ করে ফসল কাটা পর্যন্ত বিভিন্ন জাতের একটা সময়সীমা বিভিন্ন ধরন হয়ে থাকে এবং দেখা যায় তাপমাত্রার কম বেশির কারণে যে বড় শীতে, বিশেষত বড় ধানের ক্ষেত্রে আমরা দেখেছি যে যখন থেকে চারা রোয়া হচ্ছে তখন শীতকাল, তার তাপমাত্রা কমের জন্য এই বড় ধানটা পাকতে আরো 15-20 দিন বেশি সময় লেগে যায়। তাই আমরা ওভারঅল যদি আমরা দেখি মোটামুটি 120-30 দিনের মধ্যে আমাদের বড় ধানটা হারভেস্টিং হয়ে যায়। এই যে টোটাল জীবনচক্র, এই জীবনচক্রটাকে বিজ্ঞানীরা দুটো ভাবে ভাগ করে নিয়েছেন। একটা হচ্ছে অঙ্গজ পর্ব, একটা আছে আপনার জনন পর্ব। অঙ্গজ পর্ব বা ভেজিটেটিভ স্টেজ শুরু হচ্ছে কখন থেকে, আপনার একেবারে বীজতলা ফেলেছেন সেই সিড বেড থেকে আরম্ভ করে একেবারে সর্বোচ্চ 5 কাঠি ছাড়া পর্যন্ত এই পুরো সময়কালটা আপনার হচ্ছে অঙ্গজ পর্ব। যে চারা অবস্থায় আপনার মিনিমাম যদি ওখানে আমরা 30 দিন ধরি, তারপর থেকে সর্বোচ্চ যে 5 কাঠি ছাড়া দশা পর্যন্ত আরো 30 দিন, এই টোটাল 60 দিন মতো প্রায় মোটামুটি এই সময়টা নেয় অঙ্গজ পর্ব। এই যে 5 কাঠি সর্বোচ্চ ছাড়া হয়ে যাওয়ার পরে মজার ব্যাপার, কিছুদিন গাছ ওয়েট করে যায়, অপেক্ষা করে। এই 5-6 দিন বা 1 সপ্তাহ ধানের জাত অনুযায়ী ওয়েট করার পরেই তারপরে ধীরে ধীরে শীষ মুকুলের সূচনা হয়। এই পিরিয়ডটা বিজ্ঞানীরা আবার নাম দিয়েছেন যে অপেক্ষামান অঙ্গজ পর্ব। এই সময় গাছের পর্ব মধ্য গঠনের কাজ চলে, অর্থাৎ এই যে মাঝের যে পাশকাঠিটা যেখান থেকে ছাড়বে সেইগুলো গঠনের কাজ চলে। এরপরে আপনার শীষ মুকুলের সূচনা। এই যে শীষ মুকুল থেকে একেবারে ধান কাটা পর্যন্ত এটা আপনার জনন পর্ব বলা হয়। এই সময়টা আপনার ধরে নিন 3-4টে স্টেজ থাকে। প্রথমত আপনার শীষ মুকুল সূচনা হচ্ছে, তারপরে আপনার পর্ব মধ্য বৃদ্ধি, এই যে পর্ব মধ্য বৃদ্ধি ঘটবে, থোঁড় আসবে, এটা একটা পর্ব চলে। তারপরে শীষ বের হওয়া, শীষ বের হওয়ার পরে থাকে আপনার দানা পুষ্টের পর্ব। এই যে শীষ মুকুলের সূচনা থেকে একবারে পর্ব মধ্য বৃদ্ধি এবং থোঁড় আসা, এই সময় দিন 20 টাইম এখানে নিয়ে নেয়। এই সময় দেখবো ফ্ল্যাগ লিফ বা পতাকা পাতা গঠনের কাজ চলে, পাশকাঠিগুলো গোল হয় এই সময়টা। এরপরে ঠিক এরপরে থেকেই একেবারে আরো দিন 10 টাইম নিয়ে নেয়, তারপরে কিন্তু আপনার শীষটা বের হয়। এই শীষ বেরোনোর মানে ফুল ফোটা, শীষ বেরোনোর এই পর্বকাল আরো দিন 10 টাইম নিয়ে নেয়। এখানে আপনার কিন্তু ফুল ফোটা, পরাগ মিলন হওয়া শুরু হয়। তারপরে থেকে আরো 30 দিন আপনার মোটামুটি টাইম লেগে যায়, যেখানে দানা পুষ্টর পর্ব চলে। অর্থাৎ দেখবেন এখানে ধানের দুধ আসছে এবং সেই তরল ধীরে ধীরে ঘন হচ্ছে এবং তখন দানার রং সবুজ থেকে ধীরে ধীরে সোনালী কালারে পরিবর্তন হয়েছে। এই যে টোটাল ওভারঅল জীবনচক্র বললাম, মোটামুটি রোয়ার চারা ফেলা থেকে একদম হারভেস্টিং পর্যন্ত আপনারা 120 দিন বা কারোর ক্ষেত্রে 125 দিন, 30 দিন এইরকম একটা টাইম লেগে যায় তার জাত অনুযায়ী। এই যে পর্বটা কেন আপনাদের বললাম অতিরিক্ত, কারণ এই পর্বটার মধ্যে ধান গাছের 4টে থেকে 5টি সংকটময় পর্ব বৃদ্ধি দশা আছে। সেই সময়টা আপনার সেচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সময় কিন্তু আপনার কোনোভাবে এই ধান গাছের গোড়ায় জলের ঘাটতি থাকা যাবে না। যদি থাকে তাহলে কিন্তু আপনার গাছের গ্রোথ বৃদ্ধি ব্যাহত হবে, ফলন মার খাবেই। সুতরাং আপনি যদি ওই 4-5টি সংকটময় কোন সময় দশাটা জেনে নেন, সেই অনুযায়ী সেচ দেন, অন্যান্য সময় আপনার গাছের গোড়ায় ডুবিয়ে সেচ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে সেই সংকটময় দশাগুলো কি কি? এই যে সংকটময় দশার কথা বলছি, দেখুন অঙ্গজ পর্বে দুটো থাকে। একটা যখন আপনার চারা অবস্থা বা বীজতলায়, দ্বিতীয়ত হচ্ছে সর্বোচ্চ 5 কাঠি ছাড়ানোর সংকটময় দশা থাকে। ওই সময় জলের অত্যন্ত প্রয়োজন ধান গাছের। এরপরে জনন পর্বে থাকে 3টি।
একটা যখন শীষ মুকুলের সূচনা হচ্ছে সেই সময়, শীষ বেরোনোর সময় বেরিয়ে যাচ্ছে সেই সময়টা, এবং দানাপুষ্ট পর্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পর্বটা, শীষ বেরোয়া থেকে এই দানাপুষ্ট হওয়া পর্যন্ত এই পর্ব। আপনাদের গাছের জলের ডিমান্ড প্রচণ্ড থাকে, সেই সময় যদি জলের ঘাটতি হয়ে যায় তাহলে কিন্তু আপনার ধানের যে পুষ্টতা আসবে না, ধান চিটে হয়ে যেতে পারে, আকড়া হয়ে যেতে পারে। সুতরাং এখন আমরা জানবো যে কোন পদ্ধতিতে আমরা সেচ দিলে এই সময়কালগুলো আমার জলের সংকট হবে না, কিন্তু অন্যান্য সময় আমার সব সময় গাছের গোড়ায় আবার অতিরিক্ত জল ডুবিয়ে রাখার কোনো প্রয়োজন থাকবে না। তাহলে কিন্তু চলুন আমরা সেটা নিয়ে জানি। ধীরে ধীরে যে এই পদ্ধতিটা অত্যন্ত জনপ্রিয় হচ্ছে, আমরা সেই পদ্ধতিটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এর নাম ক্রমান্বয়ে মাটি ভেজানো এবং শুকনোর মাধ্যমে সেচ দেওয়া, ইংরেজিতে একে বলে অল্টারনেটিভ ড্রাইং অ্যান্ড ওয়েটিং, এই AWD এই পদ্ধতি। এতে কি লাভ, প্রথমে এটা আপনার জানা দরকার। পদ্ধতি অবলম্বন করলে সবসময় আপনার গাছের গোড়ায় জল ধরে রাখার প্রয়োজন পড়ে না, জলের অপচয় অনেক কম হয়। তৃতীয়ত, গাছের গোড়ায় যে শিকড় শ্বসনের জন্য যথেষ্ট পরিমাণ অক্সিজেন পেয়ে থাকে, যা আপনার পাশকাঠির সংখ্যাটা বাড়াতে সাহায্য করে। চতুর্থত, গাছ মাটি থেকে জিঙ্ক এবং কপার খাদ্য উপাদান গ্রহণ করতে সক্ষম হয়ে ওঠে, এবং এই পদ্ধতি অবলম্বন করলে আপনার মাটির মধ্যে যেসব উপকারী জীবাণুগুলো আছে তারা সক্রিয় হয়ে ওঠে। মাটিতে উপকারী জীবাণুগুলো খুব সুন্দর কাজ করে, গাছ পর্যাপ্ত খাদ্য গ্রহণ করতে পারে এবং গাছের শিকড়ের সংখ্যাটা বৃদ্ধি পায়, এবং গাছের ওই শিকড়গুলো কিন্তু জীবন্ত থাকে, ফলে ফলনটা খুব ভালো হয়। অন্যদিকে আপনি যদি প্রচলিত পদ্ধতির মতো সবসময় গাছের গোড়ায় জল জমিয়ে রেখে দেন, ডুবিয়ে রেখে দেন, তাহলে দেখা যাবে গাছে যে সময় ফুল আসছে, সেই শীষ বেরিয়ে ফুল আসার সময় পর্যন্ত গাছের ওই 70% অর্থাৎ 70% শিকড় কিন্তু অকেজো হয়ে পড়ে, ফলে গাছ হচ্ছে শীষের পুষ্টতা পায় না, ধান সাদা হয়ে যায়, অনেক সময় শীষ সাদা হয়ে যায়, ধান আকড়া হয়ে যেতে পারে। আর কি, আর গ্রিন হাউস গ্যাস নির্গমন, এই যে এত চাষ হচ্ছে এর পর্যন্ত প্রচুর পরিমাণে মিথেন থেকে আরম্ভ করে নানা গ্রিন হাউস গ্যাস নির্গত হচ্ছে, পরিবেশের ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে, সেটা অনেক কমে, এবং এটি একটি পরিবেশ বান্ধব পদ্ধতি। আজকের দিনের ভাষায় বললে আমরা বলবো ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারাল প্র্যাকটিস। সুতরাং আমরা যদি এই পদ্ধতি অবলম্বন করতে পারি তাহলে কিন্তু আমাদের ফলনের কোনো তারতম্য হবে না, ঘাটতি হবে না। তাহলে এর জন্য আমাদের কি করতে হবে, খুব সহজ একটা পদ্ধতি। এর জন্য শুধুমাত্র আপনাদের একটা 25 সেমি পর্যন্ত, 25 থেকে 30 হতে পারে, 25 সেমি পর্যন্ত লম্বা এবং 10 সেমি ব্যাসযুক্ত গোলাকার পাইপের দরকার। সেই পাইপটা আপনার প্লাস্টিকের হতে পারে, আপনার বাঁশের হতে পারে, বা অন্য কিছু হতে পারে। এই একটি জাস্ট 25 সেমি উচ্চতা বিশিষ্ট 10 সেমি গোলাকার একটা পাইপ লাগবে। এই পাইপের আপনি কি করবেন, নিচের দিক থেকে 15 সেমি এবং উপরে 10 সেমি থাকবে, মাঝখানে একটি দাগ দিয়ে নেবেন। তারপরে এই যে নিচের 15 সেমি রইল, এই 15 সেমির মধ্যে প্রতি 5 সেমি অন্তর একটি করে ছিদ্র, ছোট 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 ছিদ্র করে দেবেন চারিদিকে। ব্যাস, তাহলে আপনার পাইপটি রেডি। এবার আপনি কি করবেন, আপনার ক্ষেতের মোটামুটি মিডিল বা সমতল জায়গা দেখে মাঝখানে ওই পাইপটি পুঁততে হবে। কাদাগুলো সরিয়ে দিয়ে ঠিক যেই 15 সেমি যে ছিদ্র করা 15 সেমি পর্যন্ত ততটা পরিমাণ মাটির তলায় ওটা গেঁথে দিতে হবে। কাদা সরিয়ে দিলেন, দিয়ে মাঝখানে ওই পাইপটা পুঁতে সমান করে দিলেন। লক্ষ্য রাখবেন যাতে ওই ছিদ্র দিয়ে জলগুলো ওই পাইপের মধ্যে প্রবেশ করতে পারে। ব্যাস, আপনার কাজ শেষ। এইবার যখন সেচ দেবেন তখন আপনার কিন্তু ওই পাইপের যে উপরে 10 সেমি রয়েছে 5 সেমি পর্যন্ত ডুবিয়ে সেচ দিয়ে দেবেন। রাখবেন যাতে চুইয়ে চুইয়ে জল ওই পাইপের মধ্যে প্রবেশ করতে পারে। এইবার যখন আপনি সেচ দেবেন তখন ওই পাইপের উপরের 5 সেমি পর্যন্ত জলস্তর আপনি ডুবিয়ে সেচ দিয়ে দেবেন। ব্যাস, এরপর যখন সেচ দেবেন, এরপর জলের স্তর কমতে 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 দেখবেন ওই যে পাইপের ভেতরের তলার মাটি দেখা যাচ্ছে। তখন আপনি আবার পুনরায় ডুবিয়ে সেচ দেবেন যে পাইপের উপরে 5 সেমি পর্যন্ত। এই যে মাটির জলের স্তর কমতে কমতে মাটির তলায় আসতে, মাটি ভেদে এটা দেখা গেছে 7 থেকে 10 দিন বা 12 দিন টাইম নেয়। এই প্রক্রিয়া আপনাকে সেচ দিতে হবে। এইবার এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে, তাহলে কতগুলি আপনি পাইপ লাগাবেন। মোটামুটি 1 একরের জন্য 3টে 4টে নিতে পারেন, অর্থাৎ বিঘা প্রতি একটি পাইপ হলে যথেষ্ট।
এই এডব্লিউডি মেথডটি আমরা কখন অ্যাপ্লাই করব? এটা শুরু হবে কখন? প্রথমে আপনি রোয়া হয়ে যাচ্ছে, রোয়া হয়ে যাওয়ার 10 থেকে 15 দিন কিন্তু আপনার 2 সেমি পর্যন্ত গাছের গোড়ায় জল রাখতে হবে। এই রোয়ার 10-15 দিন পর থেকে আপনি কিন্তু এই এডব্লিউডি মেথডটি শুরু করবেন এবং চলবে কতদিন? একেবারে গাছের ফুল আসা পর্যন্ত, অর্থাৎ শীষ বেরিয়ে ফুল আসা পর্যন্ত এই মেথডটি চলবে, তারপর স্টপ। এই যে ফুলের আসছে যে সময়, সে সময় আবার আপনাকে সেচ দিতে হবে এবং ডুবিয়ে সেচ দেবেন, সেখানে যেন মিনিমাম ফুল আসার পর থেকে 2 সপ্তাহ অর্থাৎ 15 দিন পর্যন্ত মিনিমাম 3 থেকে 4 সেমি পর্যন্ত গাছের গোড়ায় জল কিন্তু আপনারা জমিয়ে রাখবেন, ধরে রাখবেন। এ সময় কোনোভাবেই আবারও বলছি, এ সময় কোনোভাবে জলের ঘাটতি দেওয়া যাবে না, তাহলে কিন্তু আপনার ধানের পুষ্টতা আসবে না, ধানের ফলন কিন্তু মার খেতে পারে। এবং আপনারা ধান কাটার 15 দিন আগে সেচ দেওয়া বন্ধ করে দেবেন। এই একটি ছোট্ট মেথড, এই মেথডটা অ্যাপ্লাই করলে আপনাদের ফলনের কোনো তারতম্য ঘটে না এবং দেখা গেছে যে গাছের বৃদ্ধিও খুব ভালো হয়, পাশকাঠির সংখ্যাও খুব ভালো হয় এবং ফলন প্রচলিত পদ্ধতিতে যে জমিয়ে জল রাখা, তার থেকে ফলন কিন্তু আপনি এই পদ্ধতিতে অনেকটা বেশি। অত্যন্ত সাধারণ আরেকটি পদ্ধতি আপনাদেরকে বলি, যেটা গ্রাম বাংলায় আমাদের কৃষক বন্ধুরা অনেক কৃষক বন্ধু করে থাকেন, সেটাও করতে পারেন। সেটা কি? কিছুই না। এক্ষেত্রে দেখবেন মাটির প্রথমে যে ডুবিয়ে সেচ দিলেন, এই ডুবিয়ে সেচ দেওয়ার 2-4 সেমি পর্যন্ত জল রাখবেন। রাখার পরে এই জলটি কমতে 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 যখন মাটি দেখা যাচ্ছে এবং মাটিগুলো দেখবেন চুলচেরা ফাট, হেয়ার ক্র্যাক ফাট বলা হয়, চুলচেরা যেমন ওরকম সরু সরু যদি মাটিতে যখন ফাট হবে, তখন আবার আপনাকে 2-4 সেমি পর্যন্ত ডুবিয়ে সেচ দিতে হবে। আবার জল কমতে 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 ওই সময় মাটি যেমন হালকা ওই চুলচেরা ফাটের অবস্থা আসবে, সেই সময় আবার সেচ দেওয়া। এটা ঘরোয়াভাবে অনেকে করে থাকেন, এটাও করতে পারেন। কিন্তু এটাও শুরু করবেন কখন, এভাবে দেবেন কখন? এখানেও ক্ষেত্রে সেই একই কথা, যে আপনারা রোয়ার থেকে 10 থেকে 15 দিন পর্যন্ত অবশ্যই 2 সেন্টিমিটার করে জল গাছের গোড়ায় জমিয়ে রাখবেন এবং তারপরে আপনারা এই পদ্ধতিটা শুরু করতে পারেন। সে ঘরোয়াভাবে করুন আর এডব্লিউডি এই পদ্ধতি বলুন, এভাবে শুরু করতে পারেন এবং এটা চলবে একেবারে শীষ আসা পর্যন্ত, ফুল বেরোনো পর্যন্ত। তারপর থেকে কিন্তু আপনাকে এই পদ্ধতিটা স্টপ করে দিয়ে আপনার কিন্তু গাছের গোড়ায় জল অবশ্যই জমে, যেহেতু ওখানে শীষ আসবে, আমি আগেও বলেছি যে শীষ আসবে, ধান ফুল বেরোবে, ওই সময় গাছের সর্বোচ্চ জলের চাহিদা থাকে, সে সময় কিন্তু আপনার জল দিতে হবে। এইবার এই দেখুন মজার ব্যাপার, শীষটা আসছে কখন? ঠিক আপনার চৈত্র মাস, সেই সময়টা। সেই সময় তো জলের কি ক্রাইসিস, কিভাবে অগভীর নলকূপ থেকে অর্থাৎ শ্যালো থেকে যেভাবে গ্যালন গ্যালন জল উঠে যাচ্ছে, সেই সময় কিন্তু অনেক সময় শ্যালো ফল্ট করতে পারে, আপনার জলের লবণাক্ত পরিমাণ বেশি হয়ে যেতে পারে, সে সময় অনেক সমস্যা। তাই শুধু একজন কৃষক নয়, পাশাপাশি সবাই যদি যৌথভাবে প্রথম থেকে এইরকম সুনিয়ন্ত্রিত বিজ্ঞানসম্মত এই পদ্ধতিতে যদি চাষ করে যান, তাহলে ঠিক চৈত্র মাসে দেখবেন আপনার জলের কোনো ঘাটতি হচ্ছে না, আপনার সেই সময় জলটা পাবেন। আপনি অনেকে চাষি ভাই হয়তো ভাবছেন, যারা শ্যালো করেছেন বা অগভীর নলকূপ, তাদের কাছে আমরা কন্ট্রাক্ট দিয়ে দিয়েছি যে বিঘের পর বিঘে কন্ট্রাক্ট আছে, যে এত টাকা সে যতক্ষণ জল লাগবে সে দিয়ে যাবে। কিন্তু কোনো কারণে তার মেশিন ফল্ট হয়ে যদি যায়, কোনো কারণে জলের লেয়ার যদি নিচে নেমে যায়, তাহলে কিন্তু আপনি জল পাবেন না। তাই আপনাকে প্রথম থেকে সচেতন হতে হবে, সতর্ক হতে হবে এবং সুনিয়ন্ত্রিতভাবে জলেরকে ব্যবহার করতে হবে। আপনার ধান খেতে সবাই যৌথ উদ্যোগে ব্যবহার করতে হবে, তবে কিন্তু আপনারা ফলনটা ভালো পাবেন। নাহলে আপনি ভাবছেন শুধু পিজিআর, হরমোন কিংবা ওষুধ মেরে গাছের ফলন ভালো পাবে, তা কিন্তু নয়। আর আপনাদের কাছে আমরা রিকোয়েস্ট করব, যারা যত বিঘে চাষ করেছেন, যারা নতুন এই পদ্ধতিতে, যারা জানেন ঠিক আছে, যারা নতুন এই পদ্ধতিতে, তারা অন্তত অল্প কিছুটা জায়গা আমাদের এই পদ্ধতিতে প্রথমে সেচ দিয়ে দেখুন, নিজেরাই এর ফলটা বুঝতে পারবেন, নিজেরা অভিজ্ঞতা লাভ করবেন, ফলটা বুঝতে পারবেন, তারপরে আপনার সমগ্র জায়গাটা পরবর্তীতে এই ধরনের চাষ করবেন। এটুকুই। আর আমাদের এই প্রচেষ্টা, আমাদের এই পরামর্শ আপনার যদি ভালো লেগে থাকে, আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার পাশাপাশি এসব কৃষক বন্ধু তাদেরকে ছড়িয়ে দিন, তাদেরকে সতর্ক করুন, সচেতন করুন এবং কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী আপনারা চাষ করুন। নমস্কার।